তো আমাদের এর আগের ক্লাসে এই ম্যাথটা লাস্ট ছিল। আর এইটা আমরা করতে ধরছিলাম। ওকে, তো এখন আমরা এই ম্যাথটা দিয়ে আবার শুরু করি। তো এখন এখানে বলছে যে একটি উলম্ব তলে অবস্থিত 10 কিলোগ্রাম ওজনের একটি বস্তুর সাথে, এবং এটা আগের ক্লাসে বলছিলাম যে এখানে এই বস্তুটা একটা যদি উলম্ব তল বরাবর আছে, বাট এখন আমরা এটাকে এই অবস্থাতে এখানে ধরে নিব উলম্ব তল বলতে আহ এইখানে একটা তল যেটা লম্ব বরাবর আছে, ওই ওই তলের উপরে এই বস্তুটা আছে। তো আমরা এটাকে জাস্ট একটা পজিশনে আমরা এটাকে ধরে নিলাম। এটা এই তল বরাবর ধরো যা আছে, আমরা এটাকে একটা পজিশনে এখানে ধরে নিয়ে, তো এখন এই তলের সাথে বাকি বলগুলো এখন আমরা স্থাপন করবো এখানে। এখন এখানে খেয়াল করো, এখানে বলছে যে 10 কেজি ভরের সাথে লম্বভাবে অবস্থিত 5 কেজি। আচ্ছা, এখন 10 কেজি যেহেতু এই তল বরাবর আমরা এটাকে বিবেচনা করে নিছি, তাহলে এর সাথে লম্বভাবে 5 কেজি দুই দিকে থাকতে পারে। একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে। তো কোন দিকে হবে এটা আমরা বাকি বলগুলো স্থাপন করার পরে এটা বুঝতে পারবো। ওকে, তো আমরা আপাতত দুই দিকে লিখি, তাহলে 5 কেজি, এইদিকেও 5 কিলোগ্রাম ওজনের একটা বল। ওকে, এবং আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত এফ। আচ্ছা, এখন দেখো আমরা নর্মালি যেই দিকে আহ, এখানে ধরে নেই যে ভূমির সাথে 60 ডিগ্রি বললে তো আমরা নর্মালি এই দিকেই তো আঁকাই। তাহলে আমরা এটা ধরে নিলাম যে ভূমির সাথে 60 ডিগ্রি তে আছে এফ, এবং এফ এর সাথে সমকোণে আছে আর। তাহলে এফ এর সাথে সমকোণে আছে হচ্ছে আর। ওকে, এই চিত্রটা তো বুঝছো আশা করি। এখন বুঝছি। এখন এইখানে খেয়াল করো যে আমরা যদি এখানে 5 কেজি, এখানে এখানে যদি আমরা বাম দিকে দেই, তাহলে এখানে আহ, কি কি হবে? আর এবং এফ এর, এখানে খেয়াল করো, আর এবং এফ এর লব্ধি তো আর এবং এফ এর মধ্যবর্তী যে কোনো একটা জায়গা দিয়ে হবে। তো আমরা এটা সুবিধার্থে আমরা ধরে নিলাম যে এটা এইদিকে হবে। আচ্ছা, এটা হচ্ছে আর এবং এফ এর লব্ধি। তাহলে এখানে আর আর কি কি এখানে থাকবে? 5 কেজি আর এই এই লব্ধিটা না, এই লব্ধিটা থাকবে। তাহলে 5 কেজি আর এই লব্ধি কি হবে? এটা তো আহ এই দিকের কোনো একটা জায়গা দিয়ে হবে, কিন্তু সেটা তো 10 কেজির বিপরীত দিকে হওয়ার চান্স কম। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখন যদি এটা 10 কেজির বিপরীত দিকে যদি না হয়, তাহলে তো আমাদের সাম্যাবস্থা ক্রিয়েট তো হবে না। আচ্ছা, আবার এখন আমরা যদি 5 কেজিটাকে আমরা ডান দিকে যদি বিবেচনা করি, 5 কেজি এবং এফ এর লব্ধি এখানে ধরলাম এই দিকে, তাহলে আমাদের থাকবে এই যে 5 কেজি এবং এফ এর লব্ধি আর ড্যাশ, আর থাকবে আর। তো এই আর এবং আর ড্যাশের লব্ধি 10 কেজির উল্টো দিকে হওয়ার একটা চান্স আছে। এটা বুঝছো? বুঝছি। তো এখন এখানে চিত্র আঁকানোর ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইখানে আমাদের সবগুলা ম্যাথেই হয় লম্বাংশ লাগবে, না হলে লামি লাগবে। তো তো লম্বাংশ লিখতে গেলেও তো কোণ খুবই জরুরি, এবং লামি লিখতে গেলেও কোণ তো লাগে। তো কোণ লিখতে ভুল হইলে তো ম্যাথও ভুল হবে। ওকে, এখন এটা কোন দিকে হবে এটা আমাদের ইনস্ট্যান্ট মানে একদম সাথে সাথে বোঝার জন্য এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর এবং ভেক্টরের নলেজের উপর। এখন কেউ যদি ভেক্টর ভালো মতো না পড়ে, সে এইখানে এসে
তাকে যতই বুঝাই সে কোনোভাবেই স্থিতিবিদ্যা বুঝতে পারবে না। তো এই জন্য ভেক্টর আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াইছিলাম, কারণ হচ্ছে যে ভেক্টর হচ্ছে বলতে গেলে এসএসসি সায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ওকে, এখন এখানে খেয়াল করো, এখন আমাদের বল আছে কয়টা? চারটা। তো আমরা কি এখানে লামি নিতে পারবো? এখানে লামি কিন্তু নেওয়া যাবে না, এখানে আমাদের লম্বাংশ নিতে হবে। আচ্ছা, এখানে এখানে বলে দিয়েছে যে সাম্যাবস্থা সৃষ্টি করলে, তো আমরা যদি লম্বাংশ নেই, আমরা নর্মালি এক্স অক্ষের ডিরেকশনেই লম্বাংশ নেই, তাহলে এখানে লিখে দিবা যে 5 কেজি বলের দিকে লম্বাংশ। আচ্ছা দেখো, আমরা আহ, এর আগে যেটা ম্যাথ করছিলাম, এই ম্যাথটাতে আমরা শুরুতে আমরা জেনারেল নিয়মে আমরা লম্বাংশটা নিয়েছিলাম, নিয়ে আমরা দেখছিলাম যে এখানে আহ, এই যে লম্বাংশের সমীকরণের মধ্যে আর আর এখানে চলে আসতেছে, কিন্তু আমাদের প্রমাণের মধ্যে কিন্তু আর নাই। তো যদি এইরকম কোনো সিচুয়েশন হয় যে এখানে আমরা যে লামি মেলানোর জন্য অথবা লম্বাংশ মেলানোর জন্য অন্য একটা বল এখানে ধরে নিছি, তো অন্য বল এখানে ধরে নেওয়া বলতে নর্মালি হয় আমাদের তলের প্রতিক্রিয়া আসে অথবা ওজন আসে। যদি এমন হয় যে একটা বলকে আমাদের ধরে নিতে হয়েছে, ওই বলটা আমাদের প্রমাণের মধ্যে নাই, তাহলে তুমি যদি লম্বাংশ অ্যাপ্লাই করো, এমন দিকে লম্বাংশ অ্যাপ্লাই করবা যে ওই দিকটা যাতে ওই যে আমাদের প্রশ্নে না দেওয়া বলটার সাথে 90 ডিগ্রি হবে। তাহলেই তো এটা চলে যাবে। এটা বুঝছো? কারণ তখন কস। হুম বুঝছি। ওকে, তো এখন এখানে দেখো আর এফ, এগুলো তো সবগুলাই আমাদের প্রশ্নের মধ্যে দেয়াই আছে এবং এগুলো প্রমাণের মধ্যেও আছে, এফও আছে আরও আছে। তো এখন আমাদের এইগুলা থাকলে তো সমস্যা নাই। তাহলে 5 কেজি এখানে বলের দিকে আমরা যদি লম্বাংশ নেই, তাহলে এটা হবে 5 cos 0। আচ্ছা, এখানে বাকিগুলো বলো তো দেখি। এটা হবে F cos 60। আচ্ছা, একটু একটু দাঁড়াও 10 সেকেন্ড। এক- একটু দাঁড়াও। হ্যাঁ, এখন বলো। এটা হবে F cos 60 ডিগ্রি প্লাস R cos 150। হুম। আর মাইনাস এই যে 10 cos 90। মাইনাস তো দেওয়া যায়। এইখানে মাইনাস হবে। না না না, এইখানে না, 90 সামনে। হ্যাঁ, তো এটা হচ্ছে cos -90 ইজ ইকুয়াল টু 0। এখানে 0 কেন হয়েছে? কারণ সাম্যাবস্থা সৃষ্টি করলে লব্ধি 0, তো লব্ধি 0 মানে লব্ধির আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ দুইটাই 0। ওকে, তাহলে এটা হচ্ছে 5 cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে f/2। cos 150 মানে কত?
cos 150 মানে হচ্ছে √3/2 সম্ভবত, না, -√3/2। আর cos -90 মানে +cos 90, এবং cos 90 মানে 0, আমরা এটা জানি। তো এখন এখানে লসাগু করলে এটা হয়ে যাবে 10, এটা হবে f, আর এটা হবে √3r ইজ ইকুয়াল টু 0। তারপর 2 গিয়ে ওইখানে 0 হবে, তাহলে 10 + f - √3r, এই যে আমাদের একটা প্রমাণ অলরেডি মিলে গেছে। আর আমরা যদি এখানে আমরা পজেরটা নিলাম, আবার আমরা যদি এখানে সাইনেরটা নেই, তাহলে 5 sin 0 sin 60 sin 150, এটা সমান 0। তাহলে এটা হচ্ছে 0, sin 60 মানে হচ্ছে √3/2, sin 150 মানে হচ্ছে হাফ, আর এটা হবে -sin 90, তাহলে -10 sin 90 মান হচ্ছে 1। তারপর আবার এখানে লসাগু করলে এটা হবে √3f + r, আর 10-এর সাথে 2 গুণ হয়ে হবে 20, আর এখানে লসাগু থাকবে 2, ওইটা পরবর্তীতে আবার 0-এর সাথে গিয়ে 0 হয়ে যাবে। এটা বুঝছো? হুম। ওকে। আজকে আমাদের 8.2 শেষ হয়ে যাবে, আমরা 8.3ও আজকে শুরু করতে পারবো। ওকে। তো এখন এখানে বলছে যে এবি এবং এসি মসৃণ তলদ্বয় ভূমিতলের সাথে আলফা এবং বিটা কোণে হেলানো আছে। আচ্ছা, আমরা এটা আগে স্টেপ বাই স্টেপ আঁকাই। ওকে, এ বি এবং এসি, তাহলে এ বি এবং এসি। আচ্ছা দেখো, যদি তল দুইটা এ বি এবং এসি হয়, তাহলে এ বিন্দুর খাড়া উপরে ডি বিন্দুতে একটি কপিকলের উপর, আচ্ছা এখানে কপিকল আবার ঢোকাই দিচ্ছি। ওকে, যাই হোক, তাহলে এই দুইটা বিন্দু হবে বি এবং সি, আর তলটা এইখানে একটা থাকবে এ থেকে বি পর্যন্ত, আর একটা থাকবে এ থেকে সি পর্যন্ত। তাহলে এই বিন্দুটা হবে এ বিন্দু, এটা আশা করি বুঝছো। তো একটা আছে আলফা কোণে, আর একটা আছে বিটা কোণে। এটা আছে ভূমির সাথে আলফা এবং বিটা কোণে আছে দুইটা তল। এ বিন্দুর খাড়া উপরে ডি বিন্দুতে একটি কপিকলের সাহায্যে, আচ্ছা তাহলে এ বিন্দুর খাড়া উপরে, এখানে বি বিন্দুতে একটা একটা কপিকল আছে। কপিকলের ম্যাথ আমরা নিউটনে বলবিদ্যায় পড়ছিলাম। ওকে। তো এখন এই কপিকলের উপর দিয়ে একটি সুতার দুই প্রান্তে সংযুক্ত ডাব্লিউ এবং 2W ওজনের দুইটা বস্তু যথাক্রমে এবি এবং এসি তলের উপরে বসানো আছে। ওকে। তো এখন এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী যেটা বলছে যে এইখানে একটা সুতার এক প্রান্ত আনা হয়েছে এইখানে, আর এক প্রান্ত নিয়ে আসা হয়েছে এইখানে, নিয়ে এসে এই জায়গাতে আমাদের বসানো হয়েছে ডাব্লিউ ওজনের একটা বস্তু, না, এবি তলের উপর ডাব্লিউ ওজনের বস্তু। ওকে, তাহলে এই বস্তুটার যে ওজন, এটা হচ্ছে ডাব্লিউ, আর এই বস্তুটার যে ওজন, এটা হচ্ছে 2W। ওকে। সুতার অংশদ্বয় এবি এবং এসি এর সাথে
বিটা এবং আলফা কোণ উৎপন্ন করে, তাহলে প্রমাণ করো যে এত। আচ্ছা, তাহলে আমাদের এখানে সুতাগুলো আমরা যদি সরলরেখার মতো করে আঁকাই, তখন আমাদের এখানে সুবিধা হবে। আচ্ছা ওয়েট, এটা একটা, এটা একটা। তাহলে এখানে সুতার অংশটাই বলছে যে এবি এর সাথে বিটা, তাহলে এই কোণটা হচ্ছে বিটা, এই কোণটা হচ্ছে আলফা। চিত্রটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এইটা কিন্তু আবার নিজে প্র্যাকটিস না করলে কিন্তু এটা হবে না। ওকে, এখন এইখানে তো এই তলের যে প্রতিক্রিয়া বল তো আছেই, এটা সব এই যে তলের ক্ষেত্রেই তো এটা থাকবে। তাহলে আমরা প্রথম এই তলের ক্ষেত্রে প্রতিক্রিয়া বল আমরা এখানে ধরে নিই R1, এবং দ্বিতীয় এই যে তলের ক্ষেত্রে যে প্রতিক্রিয়া বল এটা হচ্ছে R2। এবং এইখানে যেহেতু সুতার সাহায্যে এদেরকে এখানে ঝুলানো হয়েছে, তো অবশ্যই এখানে সুতার টানও কিন্তু ক্রিয়াশীল থাকবে। ওকে, এখন এখানে খেয়াল করো, এখন এখানে যে সুতার সাহায্যে এখানে ঝুলানো হয়েছে, কিন্তু এইখানে এই বস্তুগুলোর কোনো ধরনের মুভমেন্ট এখানে আছে কিনা সেটা কিন্তু বলা হয় নাই। তো আমরা এখানে ধরে নিব যে এইগুলা এই তলের উপরে তার সুতার সাহায্যে এরা এখানে ঝুলে আছে, মানে এদের কোনো মুভমেন্ট নাই, মানে এখানে সকল ক্রিয়াশীল বল মিলে একটা সাম্যাবস্থা সৃষ্টি করছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন যদি এখানে এমন হইতো যে এই যে একটা বস্তু এটা উপরের দিকে যাইতেছে, বা আরেকটা বস্তু তল বরাবর নিচে নামতেছে, যদি এমন হইতো বা প্রশ্নে যদি এমন কিছু মেনশন করা থাকতো, তখন আমরা অন্য কনসেপ্ট ইউজ করতাম। বাট স্থিতিবিদ্যায় ওই ধরনের কনসেপ্ট আসবে না, আর এই ম্যাথ তো আসার চান্স খুবই কম, কারণ এই চিত্র যদি তুমি পরীক্ষার হলে প্রথমবার দেখো, এই চিত্র আঁকাইতে অনেক বেশি সমস্যা হয়ে যাবে আর কি, এবং ম্যাক্সিমামই এটা আঁকাইতে পারবেই না। আচ্ছা, তো এখন আমরা এখানে সবগুলা বল মিলে একটা সাম্যাবস্থা সৃষ্টি করছে, এটা আমরা ধরে নিয়ে এইখানে এখন আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন এখানে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে এবি তলের ক্ষেত্রে, আর একটা হচ্ছে এসি এই তলের ক্ষেত্রে। এখন দুই ক্ষেত্রে এই দুই তলের উপরই বস্তুটা যেহেতু সাম্যাবস্থায় আছে, তো আমরা এবি তলের উপর এই বস্তুটার জন্য যদি লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে চাই, তখন আমাদের এখানে কোন কোন তিনটা বল এখানে কাউন্টে আসবে বলো তো? এটা আসবে T1, R1, আর হচ্ছে ডাব্লু। হ্যাঁ, আচ্ছা, এইখানে ডি বিন্দুতে, আচ্ছা আমরা এখানে প্রমাণের সুবিধার্থে টি কে কি সেম ধরে নিব? টি কে সেম ধরে নিলে তখন আমাদের প্রমাণ করতে সুবিধা হবে আর কি। কারণ আচ্ছা, এখানে যেহেতু প্রশ্নে ওইভাবে কিছু বলে নাই, তো আমরা এখানে টিটাকে সেম ধরে নিই, সুতার দৈর্ঘ্যটাকে সেম ধরে নিই। তাহলে এই যে এই দুইটা বস্তু যদি আমাদের তল বরাবর একই জায়গায় থাকে, তাহলে আমরা এখানে টিটাকে সেম ধরে নিব। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রমাণ করতে সুবিধা হবে। ওকে, তাহলে এবি তলের ক্ষেত্রে, আচ্ছা এখানে কিন্তু অনেক কিছু লিখতে হবে, যে সুতার টান টি, তারপর এবি তলের এই যে প্রতিক্রিয়া বল R1, তারপর এসি তলের ক্ষেত্রে প্রতিক্রিয়া বল R2, টি এত, এইটা এই রেখার সাথে এত কোণ সৃষ্টি করে, এইগুলো লিখতে হবে কিন্তু। ওকে, তাহলে এখন আমরা যদি এবি তলের ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করি, তাহলে টি ডিভাইড বাই সাইন R1 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ,
আচ্ছা, এটা কত হবে বলুন তো দেখি। এটা বলো। R1 এইটা এবং হবে ডাব্লিউ এর হ্যাঁ বলো। 90। R1 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ 90? কিভাবে 90? R1 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা তোমার, এই যে এই কোণটাই তো 90। আরো তো এতটুকু তো আছে। এটা বুঝো নাই? এইখানে হ্যাঁ, R1 বুঝছি। তো এই তলের উপর তো লম্ব ভাবে আছে তো, এতটুক কোণই তো এখানে 90 ডিগ্রি। আবার এখানে নিচের এতটুক তো আছে। তো এইটা তো আমরা অনেকবারই এখানে পড়ছি, যদি এইটা আলফা, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই ত্রিভুজের এই যে এই ভিতরের কোণটা এখানে কত ডিগ্রি হবে? এটা এটা হবে 90 - আলফা। হ্যাঁ। এ, এখন তাহলে এই টোটাল কোণটা এখানে কত হচ্ছে? R1 এবং ডাব্লিউ এর? 180 - আলফা। হ্যাঁ, এটা হবে 180 - আলফা। ওকে। এখন আমরা যদি R1 নেই, আচ্ছা এখন দেখো আমরা সুতার টানগুলাকে সেম ধরে নিছি এই হিসাবে যে সুতার দৈর্ঘ্যটা সমান, কিন্তু তলের প্রতিক্রিয়া বল কিন্তু একই হবে না, কারণ এই তল হচ্ছে আলফা কোণ সৃষ্টি করছে, এই তল বিটা কোণ সৃষ্টি করছে। তো আর এমজি কস আলফা এবং আর এমজি কস বিটা তো অবশ্যই সমান হবে না, কারণ এই তলের প্রতিক্রিয়া বল তো আর এমজি কস থিটা, তো এটা তো জানি। ওকে। এখন আমরা যখন R1 নিব তখন T1 এবং সরি, টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, আচ্ছা এটা কত হবে? এ বলো। টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, এগুলোর জন্য খুবই ভালোভাবে এখানে চিত্র অবজারভেশন করা লাগবে, যে এখানে চিত্রে কি কি আছে। আচ্ছা, এটা পারবা বলতে? টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ? এটা কি 150 + বিটা? না, 150 প্লাস বিটা, 150 প্লাস বিটা, এটা হম তুমি 150 এখানে কই থেকে পাইছো? এইখানে কি কোথাও 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি আছে যে তুমি 90 এর সাথে যোগ করছো, অথবা 180 এর সাথে বিয়োগ করে এখানে 150 পাইছো? না, তাহলে 150 কিভাবে বললা? এখানে এখানে খেয়াল করো। আমি এখন যেটা এখানে লিখবো, এই কোণটা এই কত ডিগ্রি? এই যে এটা এই সহজ জিনিস। 90 - বিটা, না, আলফা। আমি এই কোন কোনটা আঁকাইছি এটা খেয়াল করছো? আচ্ছা ধরো আবার আঁকাই। এই যে এটা, এইটা কত ডিগ্রি এটা? এটা বুঝতেছো না? এটা যদি আলফা হয় তাহলে এটা কত হবে? এই কোণটা কত হবে? আলফা। হ্যাঁ, এটাও তো আলফা। তাহলে এখন বলো, টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই পুরাটাই, তার মধ্যে এখানে নিচের টুকু 90 ডিগ্রি, আর উপরের টুকু কত? আলফা প্লাস বিটা।
এটা বুঝছো? তাহলে এখন হুম, তুমি যদি বুঝছি। এখানে এখানে তুমি যদি টোটাল কোনটা হিসাব করো, বিটা, তার নিচে আলফা, তার নিচে 90। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে আলফা। আচ্ছা, এখন আমরা যদি এখানে ডাব্লিউ লিখি, এখন এখানে ডাব্লিউ লিখলে টি এবং R1 এর মধ্যবর্তী কোণ, এটা কি হবে? এটা বলো। এটা তো একদমই সহজ। এইটা হবে 90 - বিটা। হ্যাঁ, এটা হবে না, 90 - বিটা। ওকে, তো ম্যাথ কিন্তু খুবই ছোট, কিন্তু এগুলা এখানে অনেক জিনিস আছে আর কি। তো আমরা জানি সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা। আর এটা কি হবে বলো তো? সাইন 90 প্লাস সামথিং, এটা কি হবে? এটা হবে কস আলফা প্লাস বিটা। এইটাও হয়ে যাবে কস বিটা। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, এখন আমরা যদি এখন এসি তলের ক্ষেত্রে দেখি। আচ্ছা, এখন এসি তলের ক্ষেত্রে আমরা এখানে টি দিয়ে শুরু করি। তাহলে টি দিয়ে শুরু করলে R2 এবং 2W এর মধ্যবর্তী কোণ, এটা কত হবে? এইটা হবে 180 - বিটা। হ্যাঁ, এটা হবে 180 - বিটা। এরপরে আছে R2। এখন আমরা যদি R2 নেই, R2 নিলে টি এবং এটার মধ্যবর্তী কোণ, তো এটা কি হবে? এটা হচ্ছে সেম। এখন এই ক্ষেত্রে এই কোণটা হবে বিটা। তাহলে এখানে আমাদের প্রথমে আসবে আলফা, তারপর বিটা, তারপরে নিচের টুকু হচ্ছে 90 ডিগ্রি। এখন এখানে আমাদের আছে 2W। তো 2W নিলে টি এবং R2 এর মধ্যবর্তী কোণ, এটাতে বোঝাই যাচ্ছে 90 মাইনাস আলফা। ওকে, তাহলে সাইন বিটা R2, এটা হচ্ছে কস আলফা প্লাস বিটা, এখানে 2W কস আলফা, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, তো এটা তো আমরা বুঝলাম। এখন দেখো, এখন আমাদের প্রমাণে কিন্তু সাইন আলফা টু সাইন বিটা এটা প্রমাণ করতে বলছে। কিন্তু এখন এই যে আমরা যদি শুধুমাত্র এখানে প্রমাণের মধ্যে T R1 W এখানে এখানে কিছুই নেই, তাহলে আমরা এখানে কি করব? এখন এখানে খেয়াল করো, তুমি যদি এই দুইটা সমীকরণ থেকে টি এর মান অথবা ডাব্লিউ এর মান বের করো, বের করে আমরা দুইটাকে সমান দেখাইতে পারবো যে এই সমীকরণে টি এর মান এইটা, এই সমীকরণে টি এর মান এইটা, তারপর দুইটা সমান ধরে। এখন দেখো, তুমি যদি টি এর মান বের করে দুইটাকে সমান ধরো, সেইখান থেকেও কিন্তু ডাব্লিউ ডাব্লিউ চলে যাবে। এটা বুঝছো? তখন কিন্তু তোমার এখানে টিও থাকবে না, ডাব্লিউ থাকবে না। কিন্তু তুমি যদি R1 R2 যদি লেখো, তখন কিন্তু এখানে দুই দিক থেকে R1 R2 কিন্তু চলে যাবে না, কারণ এই দুইটা ভিন্ন। তখন এখানে কিন্তু এটা সমীকরণে থেকে যাবে। তো আমরা এই এই জন্য, যাতে এই বলগুলোকে রিমুভ করে দেওয়া যায়, তো এই জন্য আমরা প্রথম সমীকরণ থেকে টি এর মান যদি বের করি, এটা হবে ডাব্লিউ ইন্টু সাইন আলফা ডিভাইড বাই কস বিটা। এই সমীকরণ থেকে
টি এর মান হবে 2w sin β, নিচে হচ্ছে cos আলফা। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটাই যেহেতু এখানে টি এর মান, তাহলে আমরা লিখতে পারবো w sin α / cos β, 2w sin β / cos α। এখন w বাদ, তারপরে আর গুণ করলে sin α × cos α, 2 × sin β cos β। তো এখন এখানে আমাদের প্রমাণে দেখো sin 2α আছে, তো আমরা এখানে sin 2α সূত্র মিলাই, তাহলে একটা 2 এখানে নিয়ে আসতে হবে, এবং একটা যে এখানে 2 নিয়ে আসলাম, এই 2 দ্বারা এখানে আবার গুণ করে দিতে হবে ডান দিকে, অথবা তুমি বাম দিকে ভাগ করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে দেখো একটা 2 আমরা এই 2 নিয়ে আসার জন্য এখানে গুণ করছি, আর এখানে তো অলরেডি 2 sin α 2 sin β cos β ছিল, এটা মিলে কি হবে, sin 2β হবে না? আর হুম, এখন এখানে বাম দিকে sin 2α 2 × sin 2β, এটা বুঝছো? বুঝছি। ওকে, তো এখানে ম্যাথ কিন্তু খুব বেশি বড় না, কিন্তু এখানে চিত্র আঁকানো এবং এখানে কোণগুলা বোঝাই হচ্ছে টাফ। আচ্ছা, এখন এখানে বলছে যে ভূমির সাথে আলফা কোণে আনত একটি তলের উপর একটি বস্তু উলম্বের সাথে গামা কোণে আনত একটি রশির সাহায্যে সুস্থিত রয়েছে। তলের নতি বিটা হলে উলম্বের সাথে রশির আনতি অপরিবর্তিত থাকলে বস্তুকে সুস্থিত রাখতে রশির টান দ্বিগুণ করতে হবে। আচ্ছা, এই ম্যাথ কি সলভ করার দরকার আছে? ভূমির সাথে আলফা কোণে আনত একটি রশ্মি তলের উপর, আচ্ছা, তারপরে করি, সমস্যা নেই। এখন বলছে ভূমির সাথে আলফা কোণে, তাহলে এখানে ভূমির সাথে আলফা কোণে একটি তলের উপর একটি বস্তু উলম্বের সাথে গামা কোণে আনত। আচ্ছা দেখো, তাহলে এই তলের উপর আবার একটা একটা আমরা একটা লম্ব রেখা আমরা একটা এখানে ধরে নেই। ওকে, এখন এই লম্ব রেখার সাথে গামা কোণে আনত একটি রশির সাহায্যে, আচ্ছা, তো এখন এই জায়গাতে একটা রশি আছে যেটা এই উলম্বের সাথে গামা কোণে আছে, একটি রশির সাহায্যে একটি বস্তু এই পয়েন্টে সুসজ্জিত, মানে সুস্থিত অবস্থায় আছে, মানে ভারসাম্যে আছে। তাহলে এইটা কিন্তু রশি, তাহলে এই দিক বরাবর একটা এখানে রশির টান অথবা সুতার টান কাজ করবে। এটা আশা করি বুঝছো। এই জিনিসটা তো এখানে বুঝছো। আর এখানে তলের যে প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে আর, আচ্ছা, এটা হচ্ছে আর। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম এই ক্ষেত্র আর কি, এবং বলছে যে তলের নতি যদি বিটা হয়, মানে আলফা থেকে চেঞ্জ করে যদি আমরা বিটা করি, এবং উলম্বের সাথে রশির আনতি যদি অপরিবর্তিত থাকে, মানে যদি এখানে রশিটা লম্বের সাথে গামা কোণেই থাকে, তখন এই বস্তুটাকে স্থির রাখার জন্য টান হচ্ছে দ্বিগুণ করতে হয়। তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। আর এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে চিত্রটা হবে, সবকিছুই সেমই হবে অলমোস্ট। এখন আমাদের প্রশ্নে বলছে যে এখানে বিটা হচ্ছে আলফার থেকে বড়, তাহলে এটা হচ্ছে বিটা। এখন আমরা যদি একটা এখানে লম্ব আঁকাই,
এখন এখানে রশির যে কোণ, এইটা হচ্ছে সেম থাকবে, কিন্তু টানটাকে এখানে করতে হবে দ্বিগুণ। আচ্ছা, এইখানে আমাদের বস্তুটা, আর এটা তো তলের এই প্রতিক্রিয়া বল। এখন দেখো এই যে এখানে মধ্যবর্তী কোণটা যদি চেঞ্জ হয়ে যায়, তো তলের প্রতিক্রিয়া বল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে ধরলাম আর থেকে হয়ে গেছে R1, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এই বস্তু, আর এই যে আমাদের এখানে এই বস্তু থেকে লম্ব বরাবর নিচের দিকে, তো এই বস্তুর যে ওজন এইটা এখানে কাজ করবে। তো এখানে বস্তু তো চেঞ্জ করা হয় নাই, তাহলে ওজনও দুই ক্ষেত্রে সেমই হবে। ওকে, এইটা আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করো, আমাদের এই কোণটা আলফা হলে এইটাও হবে আলফা। আচ্ছা, আচ্ছা, এই এই মাঝখানের কোণটা এখানে কত ডিগ্রি এটা হবে বলো তো দেখি। এইটা হবে 90 - 2 আলফা। টু আলফা কেন? এইখানে তো এইখানে এটা তো আলফা না, এটা তো গামা একটা আছে। এটা হবে 90 ও, আলফা সরি। প্লাস গামা। তাই হবে না? এটা হবে 90 আলফা প্লাস গামা। তাহলে এই কোণটা কত হবে? দেখো, এইখানে আমাদের এই টোটাল কোণটা হচ্ছে 90। তাহলে আমরা যদি এই কোণটা বের করতে চাই, 90 থেকে গামা বিয়োগ করতে হবে, আবার 90, এটা আবার হচ্ছে যে এই কোণটাও বিয়োগ করতে হবে। এটা কি বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে এখন 90 90 বাদ। কি ব্যাপার, এটা তো আলফা কি হবে? হওয়ার কথা। টোটাল কোণটা হচ্ছে 90, ওই কোণটা আমাদের আছে, এটা তো হবে প্লাস। তাহলে এখানে 90 90 বাদ। তাহলে এখন এখানে এই যে মাইনাস গামা প্লাস গামা বাদ, তাহলে এখানে এখানে থাকে কি শুধুমাত্র আলফা। তাহলে এই কোণটা হবে আলফা। এটা বুঝছো? হুম। তাহলে সেম নিয়মে এই কোণটা কি হবে? এটা হবে বিটা। এটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন এখন তো এরা দুই ক্ষেত্রে এখানে সাম্যাবস্থাতেই আছে। তো আমরা যদি প্রথম ক্ষেত্রে এখানে লামের যদি নেই, তাহলে এখানে হবে, এখানে ডাব্লিউ যখন নিব, তখন টি এবং আর এর এখানে মধ্যবর্তী কোণ এটা কত? আলফা প্লাস গামা। আবার যখন আর নিব,